উঠে গেলি কেন? খাওয়া শেষ কর। আর খাবো না বড় মা, পেট একদম ভরে গেছে। যেমন খাবার তেমনি তো পড়ে আছে প্লেটে, কি এমন খেলি যে পেট ভরে গেছে? বড় মার কথায় প্লেটের দিকে তাকালাম একবার। বললাম, সকালে তো অনেক দেরিতেই খেয়েছিলাম, এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না, পরে খেয়ে নেব। ওরা আবার খেতে হয় নাকি মামি? তার চেয়ে বরং এদিকে পাস করে দে রূপা, আমরা আছি কি করতে? বড় মার কথা শেষ হতেই রাহাত বলে উঠল। কপাল কুঁচকে তাকালাম আমি ওর দিকে, রাক্ষসের মতো করে খাচ্ছে। তাতেও যেন হচ্ছে না তার। রাহাতের কথা শেষ না হতেই সাগর ভাইয়া বলে উঠল, বড় মামির হাতে রান্না কি মিস করা যায় নাকি? রাহাত, ঠিক করেছিস তুই। এই রূপা, তোর প্লেটটা এদিকে দিয়ে দে, খেতে হবে না তোর। চুপচাপ খাতো তোরা, ওর সাথে লাগলি কেন? তুই বস এখানে, খাওয়া শেষ করে উঠবি। শেষ কথাটা আমাকে উদ্দেশ্য করেই বললেন বড় মা। আমি আবারও বারণ করলাম খাবো না। বড় মা আবারও ধমকে উঠে বসতে বললেন আমাকে, আর বকতে বকতে রান্নাঘরে চলে গেলেন। বড় মা যেদিন সাগর ভাইয়া বললেন, ফুড এখান থেকে, খেতে হবে না তোর। তাসফি ভাই, ওর প্লেটটা এদিকে দিয়ে দাও। আমি আর রাহাত রেডি। অবশ্য তুমি চাইলে আমরা না করবো না। তাসফি ভাইয়ের দিকে তাকালাম একবার। এতক্ষণে কোনো কথা বলেননি উনি, চুপচাপ বসে দুই একবার মুখে খাবার দিয়ে যাচ্ছেন। তাসফি ভাইয়ের কথা বলায় একটু রাগ হলো আমার। ফুঁসে উঠে বললাম, আমি দিচ্ছি। অন্যকে কেন বলছেন ছাগল ভাইয়া? এই, তুই আমায় ছাগল বললি কেন? তোর জন্য আমার বন্ধুবান্ধব, এমনকি গার্লফ্রেন্ড পর্যন্ত ছাগল ছাগল বলে ডাকা শুরু করেছে। সাগর ভাইয়ার ধমকে থতমত খেয়ে গেলাম, সাথে সাথে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরলাম। বারবার বলার পরেও ভাইয়াকে ঠিকঠাকভাবে ডাকতে পারি না। ছোটবেলা থেকেই ছাগল ভাইয়া বলে বলে এমন অভ্যাসে পরিণত হয়েছে যে এখন আর সাগর নামটা মুখেই আসে না। সাগর ভাইয়া রাগি ফেস দেখে সবাই হেসে উঠল, শুধু চুপ করে থাকলেন তাসফি ভাইয়া। আমি আস্তে করে বললাম, হয়েছে হয়েছে, নেন, আর বলবো না, বলেই চলে আসতে নিলাম ওখান থেকে। এক পা বানাতেই খপ করে আমার ডান হাতটা ধরে ফেললেন তাসফি ভাইয়া। কোথায় যাচ্ছিস? খাবারটা শেষ করে তারপরে যাবি। এমনিতে হাতটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তার মাঝে শক্ত করে চেপে ধরায় আরও ব্যথা পেয়ে কেঁপে উঠল পুরো শরীর। ব্যথায় কুকড়ে উঠে আহ করে আর্তনাদ করে উঠলাম। চোখের কোণে একদল অশ্রুকণা এসে ভিড় জমালো। আহ লাগছে আমার তাসফি ভাইয়া। আমার কথায় কিছুটা আলগা হয়ে এলো ওনার হাত, তবে ছেড়ে দিলেন না। আমার দিকে তাকিয়ে হয়তো বোঝার চেষ্টা করলেন। সামান্য হাত ধরতেই এমন কুকড়ে উঠলাম কেন? হাতটা নিজের দিকে একটু টেনে নিয়ে দেখতে লাগলেন। সাথে সাথে বলে উঠলেন, কি হয়েছে তোর হাতে, এমন লাল হয়ে আছে কেন? বেশি উত্তেজিত হয়ে কথাটা বললেন উনি। সবাই খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে হাতের দিকে। আমি চট করে হাতটা ছাড়িয়ে নিলাম। দৃঢ় কণ্ঠে বললাম, কিছু হয়নি, খাবো না আমি। কিছু হয়নি? তাহলে খাবার ছেড়ে উঠছিস কেন? খাবারগুলো শেষ করে তবে এখান থেকে উঠবি, বলেই আমাকে হাত ধরে বসিয়ে দিলেন তাসফি ভাইয়া। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার হাতের দিকে। হঠাৎ প্রচণ্ড রাগ হলো আমার। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। হালকা চেঁচিয়ে বলে উঠলাম, বললাম তো খাবো না আমি। এত জোর কান্নার মানেটা কি তাসফি ভাই? নিজে খাচ্ছেন, খান না। এমন হাত ধরে টানাটানি করছেন কেন? বলেছি না আমার হাত ধরে এমন টানাটানি করবেন না। আবার এমন করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কথাগুলো বলেই আর দাঁড়ালাম না, বেসিনে এসে হাত ধুয়ে নিলাম। হাতে ঠান্ডা পানি ছোঁয়া পেতে জ্বলে উঠল আবারও। ভেতরের কান্নাগুলো যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল। হাতের ব্যথায় নাকি মনের ব্যথায় সেটা ঠিক বুঝতে পারলাম না। সামলে নিলাম নিজেকে। অনেক কষ্টে হাতটা ধুয়ে নিলাম। পিছন ফিরে তাকাতেই দেখি আম্মু, বড়মা, ফুপিরা দাঁড়িয়ে আছেন। তাসফি ভাইয়ের দিকে তাকাতেই দেখলাম অদ্ভুত চোখে তাকিয়ে আছেন উনি। হয়তো আমার এমন রিয়াক্ট করাটা মেনে নিতে পারছেন না। যে মেয়েটা কিনা আগে ওনার ভয়ে কুকড়ে থাকতেও সেই এমন জোরে জোরে কথা বলছে ওনার সাথে, এটা মেনে নিতেই হয়তো কষ্ট হচ্ছে ওনার। তাসফি ভাইয়ের দিকে পাত্তা দিলাম না আমি। রুমে যাওয়ার জন্য এগিয়ে আসতেই ফুপি বলে উঠল, কি হয়েছে রূপা, তখন চিল্লাচিল্লি করলি কেন? জোর একটা নিঃশ্বাস ছাড়লাম আমি। জানি বড় মা বা আম্মু কিছু বলবে না এখন, তাই হয়তো ফুপিকে বলতে বলছেন। আর যাই হোক, সবাই জানে ফুপির কথা ফেলতে পারবো না আমি। তোমার ছেলেকে বলে দিও ফুপি আমার হাত ধরে যেন টানাটানি না করে, আর না কাছে আসার চেষ্টা করে। মামাতো বোনের হাত ধরে টানাটানি করা, কাছে আসা, এগুলো ভালো দেখায় না। আমি কিন্তু আর ছোট নেই, বারণ করে দিও ওনাকে। ফুপির দিকে তাকিয়ে একটু জোরেই বললাম কথাটা, যেন ওনার কান পর্যন্ত পৌঁছায়। আমার কথায় একেবারে চুপ হয়ে গেল সবাই। আমি কোনো দিক না তাকিয়ে সোজা চলে আসলাম। ড্রয়িং রুমের দরজা পেরিয়ে আসতে বড় মার কথায় ভেসে আসতেই দুপা এমনিতে থেমে গেল। তুই আবার উঠলি কেন বাবা? খাবারটা শেষ কর। খাবো না মামি। তাসফি ভাইয়ের কথা শেষ হতেই ফুপি বলে উঠল, ও ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। তুই ওর কথা কিছু মনে করিস না, খাবারটা শেষ কর আব্বু। শুনলে না তুমি কি বলে গেল? ও কিন্তু আর সত্যি ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। শুধু তোমরাই বুঝতে চাইলে না। খাবারটা শেষ করে যা বাবা, সকালেও কিছু মুখে দিলি না। বললাম তো খাবো না আমি। সবাই স্থির হয়ে গেল। বুঝতে পারলাম তাসফি ভাইয়ের কথার উপর আর কেউ কিছু বলতে পারবে না। আমি আর দাঁড়ালাম না, সোজা রুমে চলে এলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম, যতদিন উনি এই বাসায় আছেন ততদিন রুম ছেড়ে বের হব না। আর কলেজে গেলে তো আর কথাই নেই, একটু হলেও শান্তিতে থাকতে পারবো। হাতের ব্যথাটা মাথা চারা দিয়ে উঠতে হাতটা সামনে আনলাম। একদম লাল হয়ে গেছে পুরো হাত আঙ্গুল সহ। চোখটা আবারও ভিজে উঠল। এবার আর কোনো বাদ মানল না। টপ টপ করে বেরিয়ে আসলো ফোটা ফোটা অশ্রুকণা।
তবে কান্নাটা হয়তো হাতের ব্যথার চেয়ে মনের ব্যথারই কারণ হয়ে দাঁড়ালো। অপর হাতে চোখ দুটো মুছতেই আবারও গড়িয়ে পড়ল অশ্রুকণা। যথা সম্ভব নিজেকে সামনে নেবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যেন পারছি না। হঠাৎ জোরে দরজা খোলা শব্দে চমকে উঠলাম কিছুটা। চোখটা ভালোভাবে মোছার চেষ্টা করে পেছন ফিরে তাকাতেই আরেক দফা চমকে উঠলাম। আপনি আপনি এখানে কেন? আমার কথার কোনো জবাব না দিয়ে ঠাস করে দরজাটা আটকে দিলেন তাসফি ভাইয়া। দরজা লক করে দিয়ে পেছন ফিরে এক পা করে এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। শুকনো একটা ঢোক গিললাম। হঠাৎ যেন গলাটা শুকিয়ে গেছে ওনাকে দেখার পর। প্রচণ্ড ভীতি এসে জমা হয়েছে মনে। অদ্ভুত এক মুখভঙ্গিতেই এগিয়ে এসে আমার কিছুটা সামনে দাঁড়ালেন। কিছুটা সাহস জোগাড় করে মুখ ফুটে কিছু বলার আগেই উনি চট করে আমার হাতটা টেনে নিলেন। হঠাৎ করে হাতটা টেনে ধরায় হালকা ব্যথায় মুখ চেপে চোখ খিচে বন্ধ করে নিলাম। ওনার শক্ত হাতের মুঠোয় আমার হাতটা নিয়ে আস্তে আস্তে ওপরে তুললেন। কিঞ্চিত ব্যথা পেলেও মুখ ফুটে কোনো শব্দ করলাম না। চোখ খিচে বন্ধ করে সহ্য করতে লাগলাম। হালকা চেপে ধরলেন আমার হাতটা। ব্যথা পেয়ে ছুটিয়ে আনার চেষ্টা করতেই হঠাৎ ওনার শুষ্ক ঠোঁটের স্পর্শ পেলাম হাতে। চমকে উঠলাম আমি। কেঁপে উঠল পুরো শরীর। চট করে চোখ খুলে তাকালাম ওনার দিকে। পুরো হাতটা ওনার হাতে নিয়ে ঠোঁটে ঠেকিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। গাঢ় কালো চোখের মন স্থির হয়ে আছে আমার দৃষ্টিতে। আমাকে চোখ খুলতে দেখে টুকরো টুকরো ভাবে চুমু দিতে লাগলেন পুরো হাতে। নিঃশ্বাসের আনাগোনা যেন হঠাৎই বেড়ে গেল আমার। আধা মিনিটের মতো সময় নিয়ে ব্যাপারটা বুঝে উঠতেই এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম ওনার থেকে। অপর হাতে ওনাকে ঠেলে সরিয়ে দিলাম, তবে সামান্য পরিমাণও হয়তো নড়াতে পারলাম না। আমি 2 ধাপ পিছিয়ে এলাম। বললাম, অশুভের মতো রুমে ঢুকে এসব কি শুরু করেছেন আপনি? কেন এসেছেন আমার রুমে? বেরিয়ে যান বলছি। আমার কথা যেন ওনার কানেই গেল না। এমন একটা ভান করে সরে গেলেন সামনে থেকে। সোজা ওয়ার্ড্রোব খুলে খুঁজতে লাগলেন কিছু একটা। কাপড়গুলো টেনে টেনে বের করে ভেতরে দেখতে লাগলেন। ওনার এহেন কাজে বিরক্তির সাথে প্রচণ্ড রাগও হলো। এগুলো কি করছেন তাসফি ভাইয়া? পাগল হয়ে গেছেন আপনি? গোছানো কাপড়গুলো এভাবে এলোমেলো করছেন কেন? কি? কথাটা শেষ না করেই চুপ হয়ে গেলাম আমি। তাসফি ভাইয়ের হাতের জিনিসটা দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। উনিও গোল গোল চুপ করে তাকিয়ে আছেন আমার দিকে। হয়তো বুঝতে পারেননি এমন অপ্রত্যাশিত কিছু ওনার হাতে চলে আসবে। ওনাকে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার হাতের জিনিসগুলো দ্রুত নিয়ে নিলাম। ড্রয়ারে রেখে আটকে দিতেই কিঞ্চিত ব্যথা লাগলো হাতে। হঠাৎ ব্যথায় অজান্তেই আহ করে উঠলাম। থমকে উঠলেন তাসফি ভাই। পেঙ্গুইনের মতো এত লাফালাফি করছিস কেন বেয়াদব? চুপচাপ বসে থাকতে পারছিস না? রুমে ঢুকে তাণ্ডব শুরু করেছেন, আর আমাকে বলছেন চুপ করে থাকতে? অসভ্য বখাটের মতো এগুলো কি শুরু করেছেন তাসফি ভাই? আমার কথাটা আবারও উপেক্ষা করে পাশ কেটে চলে গেলেন উনি। টেবিলের কাছে গিয়ে আবারও একইভাবে খুঁজতে শুরু করলেন কিছু একটা। বইগুলো এলোমেলো করে ড্রয়ার খুললেন। এবার প্রচণ্ড রাগে এক প্রকার চিৎকার করে উঠলাম। ভর দুপুরে কি নাটক শুরু করলেন আপনি? এক্ষুনি বেরিয়ে যান বলছি, নয়তো কিন্তু ভালো হবে না বলে দিলাম। আম্মু, ফুপি, বড়মা, দেখো তোমাদের ছেলে কি শুরু করেছে। চুপ! কানের কাছে এমন চেঁচাচ্ছিস কেন বেয়াদব? তোকে কি আমি রেপ করছি নাকি জামাকাপড় টেনে খুলে ফেলেছি? ওনার এক ধমকে চুপ হয়ে গেলাম। মানুষটার চেহারায় পরিবর্তন হলেও ওনার সেই বিশাল বিশাল ধমকগুলো এখনও আগের মতোই রয়ে গেছে যেন। আর ওনার সেই বিখ্যাত ধমকে দিয়ে আমি ভয় পাবো না, এমনটা কখনোই হবে না। মনে মনে সাহস জাগিয়ে কিছু বলার জন্য মুখ খুলতেই উনি শব্দ করে ড্রয়ারটা লাগিয়ে দিলেন। দূরত্ব ঘুচিয়ে একদম আমার সামনে এসে দাঁড়ালেন। আমি সরে আসতে চাইলে খপ করে হাতটা ধরে ফেললেন উনি। চাইলেও আর নিজেকে ছুটিয়ে আনতে পারলাম না। উনি সময় না নিয়ে হাতে থাকা মুখটা খুলে আমার হাতে লাগিয়ে দিতে শুরু করলেন। আমি বিরক্ত হলে বলে উঠলাম, এত আদিক্ষেতা দেখাতে কে বলেছে আপনাকে? ছাড়েন বলছি। বলছি না আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি। একদম চুপ করে থাকবি, নইলে আমি যে ঠিক কি করতে পারি সেটার এক্সপিরিয়েন্স কিন্তু তোর খুব ভালোভাবেই আছে। তাসফি ভাইয়ের কথায় চুপ হয়ে গেলাম আবারও। উনি যে ঠিক কি উদ্দেশ্য করে কথাটা বললেন বুঝতে অসুবিধা হলো না আমার। আমি শান্ত হতেই উনি আউতো করে মুখটা লাগিয়ে দিচ্ছেন হাতে। চিনচিন করে উঠল ঠান্ডা ছোঁয়ায়। হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত লাল হয়ে গেল জায়গায় জায়গায়। তাসফি বেশ মনোযোগে নিজের কাজ করে চলেছেন। হাত একটু কেঁপে উঠতে মাঝে মাঝে ফু দিচ্ছেন। এতদিন পর চিরচেনা এই চেহারাটা দেখে মনের মাঝে নানান কিছু উঁকে দিচ্ছে বারংবার। ওনাকে যে এভাবে আবার এতটা কাছে দেখতে পারবো সেটা কালকেও ভাবতে পারিনি। ওনার প্রতি তো আমার রাগ হওয়ার কথা, কিন্তু তার এক বিন্দুও রাগ নেই ওনার প্রতি। কিন্তু বিশাল পরিমাণের পাহাড় সমান অভিমান জমে আছে। তাসফি ভাই হঠাৎ আমার দিকে চোখ তুলে তাকালেন। চোখে চোখ পড়তেই চমকে উঠলাম আমি। হাতের দিকে তাকিয়ে টেনে নিলাম ওনার থেকে আরো একটু দূরে গিয়ে বললাম, অনেক হয়েছে আপনার নাটক, এবার বেরিয়ে যান। অনেক করেছেন আপনি। দেখ, বেশি লাফালাফি করিস না, এবার কিন্তু হাতে ব্যথা পাবি। আপনার দল ব্যথা থেকে সেগুলো অনেক সহ্যশীল আমার জন্য। এত দল দেখাতে হবে না আমাকে। এখন যান এখান থেকে। অসহ্য লাগছে আপনাকে আমার। আমাকে একটু আমার মতো করে থাকতে দিন। বেরিয়ে যান বলছি রুম থেকে। শেষের কথাগুলো বেশ চেঁচিয়ে বলে উঠলাম। আমার কথায় চুপ হয়ে দাঁড়িয়ে গেলেন তাসফি ভাইয়া। কয়েক সেকেন্ডের মতো দাঁড়িয়ে থেকে কয়েক ধাপের দূরত্বটা ঘুচিয়ে দিলেন আমাদের মাঝে। হঠাৎ করে পেছন থেকে আমার কোমর জড়িয়ে টেনে নিলেন।
ধীর কণ্ঠে বলে উঠলেন, তোর এই অসহ্যকে সহ্য বানিয়ে দিতে আমার কিন্তু খুব একটা সময় লাগবে না। ছটফট করতে লাগলাম আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য, কিন্তু এতটুকুও সরাতে পারলাম না ওনাকে। তবুও থেমে না থেকে হাত পা ছুটাছুটি করতেই লাগলাম। উনি গভীরভাবে আমাকে জড়িয়ে নিলেন নিজের সাথে, গালে হাত দিয়ে আস্তে আস্তে করে বলে উঠলেন, রূপু। চমকে উঠলাম আমি এতদিন পর ওনার কণ্ঠে রূপু ডাকটা শুনে। শিরশির করে উঠল পুরো শরীর, টেপে উঠলাম কিছুটা। সহসায় একদম স্থির হয়ে গেলাম। শ্বাস প্রশ্বাসের আনাগোনা বেড়ে গেল মুহূর্তেই। গালে ওনার শক্তপোক্ত হাতটা আহত করে স্লাইড করতে লাগলেন। মৃদু স্বরে সুর মিলিয়ে বলে উঠলেন, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ছড়ে, গলে যাবে যে বরফ গলে না। দূরত্বটা আরও কিছুটা খুঁচিয়ে নিজের মাঝে মিশিয়ে নিলেন একেবারে। মাথা নিচু করে আমার দিকে ঝুঁকে থাকার কারণে ওনার নিঃশ্বাস আশ্রে পড়ছে আমার বুকে। ওনার ঘোর লাগা দৃষ্টিতে আর তাকিয়ে থাকতে পারলাম না। আর একটু তাকিয়ে থাকলেই যেন এতদিনের সব কিছু ভুলিয়ে হারিয়ে যাব ওনার মাঝে, জড়িয়ে নেব নিজের সাথে। কিন্তু আমি তো সেটা চাই না, কিছুতেই না। তাসফি ভাইয়া আর একটু ঝুঁকে আসতেই শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিলাম ওনাকে। চিৎকার করে বলে উঠলাম, লজ্জা করে না আপনার? অসভ্য লোক কোথাকার, এখনই বেরিয়ে যান আমার রুম থেকে। মামাতো বোনের রুমে ঢুকে দরজা আটকে এসব কি অসভ্যতামি শুরু করেছেন? ন্যূনতম লজ্জাটুকুও কি নেই আপনার মাঝে তাসফি ভাইয়া? একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন উনি। কথাগুলো বলে জোরে জোরে শ্বাস টেনে নিতে লাগলাম আমি। রাগে পুরো মাথা ফেটে যাচ্ছে আমার। সামনে দাঁড়িয়ে থাকা তাসফি ভাইকে এক মুহূর্তে কিছুতেই সহ্য হচ্ছে না আমার। ওনার দিকে তাকিয়ে আবারও চিৎকার করে বলে উঠলাম, কি হলো? কথা কানে যাচ্ছে না আপনার? বেরিয়ে যান বলছি, এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে। তুই অনেক বড় হয়ে গেছিস রূপু। এটুকু বলেই থেমে গেলেন উনি। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বললেন, রেডি থাক। 4 বছর অনেক বেশি সময়, অনেকটা সময় দিয়ে ফেলেছি। আর নয়, এবার যা হবে শুধু নিজ দায়িত্বে সামলে নিস। বলেই আর দাঁড়ালেন না তাসফি ভাইয়া। দরজা খুলে সোজা বেরিয়ে গেলেন রুম ছেড়ে। নিজেতেই ধপ করে নিচে বসে পড়লাম আমি। এতক্ষণের আটকে রাখা কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসলো। হু হু করে কেঁদে ফেললাম সহসায়। ওনাকে এতটা কাছে যেন সহ্য করতে পারছি না। এতদিন পর এত কাছে পেয়েও একটু ছুতে পারলাম না ওনাকে। ওনার বলা শেষ কথায় মাথাটা ঘুরতে লাগলো শুধু। কি করতে চাইছেন উনি? কিসের জন্যই বা আমাকে রেডি থাকতে বলছেন? আর 4 বছর আমাকে কিসেরই বা সময় দিয়েছিলেন তাসফি ভাইয়া? উনি তো ছেড়ে গিয়েছিলেন আমাকে। আমাদের সদ্য হওয়া প্রণয়ের সম্পর্কটা ছিন্ন করে কি আনার হাত ধরে পাড়ি দিয়েছিলেন বিদেশের মাটিতে। দিনের পর দিন অবহেলা করে গেছেন আমাকে। কি করে ভুলে যাব আমি সেই দিনগুলোকে? ওনার মনে করার প্রতিটা মুহূর্তকে না, কিছুতেই ভুলতে পারবো না। আর না ওনাকে জায়গা দেবো আমার জীবনে। সন্ধ্যা নামার পর রাতের শহরটা এক ভিন্ন নগরীতে রূপ নেয়। সোডিয়ামের হলদেটে আলোয় রাঙিয়ে ওঠে শহরের আনাচে কানাচে। আস্তে আস্তে গভীর রাতের ব্যস্ত শহরটা হঠাৎ শান্ত হয়ে যায়। শান্ত শহরের ফাঁকা রাস্তায় প্রিয় মানুষটির হাত ধরে হাঁটা অন্যরকম এক অনুভূতি। কোন এক আগলাটে হিমুর সাথে শুধুমাত্র তার রূপা হয়ে নীল শাড়ি এবং তার পরনে কালো পাঞ্জাবি পরে রাতের নিস্তব্ধতা শহরে হাঁটতে অনেক ইচ্ছা করে আমার। যদিও হিমুর পরনে হলুদ পাঞ্জাবি ছিল, কিন্তু আমার ব্যক্তিগত হিমুর পরনে শুধু আমার প্রিয় রংটাই থাকবে। এই সময় এত রাতে এখানে কি করছিস বনু? ছাদে চল। হঠাৎ রিফাকুর কথায় নিজের ভাবনাগুলো থেকে বেরিয়ে আসলাম। আপুর দিকে তাকিয়ে বললাম তো যাব না। এতবার করে বলতে হবে কেন? দেখ রূপা, অনেক হয়েছে তোর। এতদিন পর সবাই এক জায়গায় হয়েছে, একটু আড্ডা দিব। আর তুই কিনা ঘরপনো হয়ে আছিস। বেশ ধমকেই বলে উঠল রিফাকু। আমি গা ছাড়া ভাব নিয়ে তাকালাম রিফাকুর দিকে। কিছু বলতেই আপু আবারও বলে উঠল, দেখ একদম না করবি না, তাড়াতাড়ি চল। রিমি আপু আর ভাইয়া কিন্তু বারবার করে বলে দিয়েছে যেন তোকে নিয়ে উপরে যাই। তাসফি ভাইয়ের জন্য এভাবে ঘরে বসে থাকবি, এটা কেমন কথা? একদম ওনার নাম নিবা না রিফাকু। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এবার তো চল। রিফাকুর কথায় আর কথা বাড়ালাম না। ওই একটা মানুষের জন্য সবার মনটা খারাপ করে দিতে পারি না। তাছাড়া রিমি আপু আর ভাইয়াও অনেকদিন পর এসছে। রিফাপুকে বললাম চলো। উঠে দাঁড়ালাম। অনেকটা খুশি হয়ে গেল আপু। আমিও হালকা হাসলাম। রুম ছেড়ে বেরিয়ে ছাদে যেতে লাগলাম রিফাপুর সাথে।